আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মধ্যরাতে শেষ হচ্ছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনী প্রচারণা। কমিশনের উপর আস্থা রাখতে চান তৈমুর। বিশৃঙ্খলা করে নৌকার বিজয় ঠেকানোর চেষ্টা চলছে বললেন আইভি। দেশে করোনায় আরও 6 জনের মৃত্যু, শনাক্ত ছাড়ালো 4000। পরিস্থিতি ভয়াবহের শঙ্কা, মার্কেটে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। করোনা প্রতিরোধ নয়, সরকার বেশি আগ্রহী বিরোধী দল দমনে। বিএনপি নেতাদের অভিযোগ, পুনর্নির্ধারণ হচ্ছে সমাবেশের তারিখ। দেশের মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটসের বিবৃতি এক পেশে মন্তব্য তথ্যমন্ত্রীর। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে তদবির অব্যাহত, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মধ্যরাতে শেষ হচ্ছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচার। নির্বাচনী পরিবেশ নিয়ে নানা প্রশ্ন থাকলেও শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের উপরই আস্থা রাখতে চান স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আচরণবিধি লঙ্ঘন করেছেন বলেও অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগ নাকচ করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভি বলেছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করে নৌকার বিজয় ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। নারায়ণগঞ্জ থেকে ফিরে জিয়া খানের রিপোর্ট, ছবি তুলেছেন জামাল খান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণার শেষ দিন শুক্রবার, তাই দিনভরই ব্যস্ত মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই মূল প্রার্থী সেলিনা হায়াৎ আইভি ও তৈমুর আলম খন্দকার। তারা নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে কথাও বলেছেন সাংবাদিকদের সঙ্গে। বিজয়ের ব্যাপারে দুজনেই শতভাগ আশাবাদী। কেন হারতে যাবো আমি? নারায়ণগঞ্জবাসীর জনতার ক্যান্ডিডেট কোনোদিনই হারবে না, বরঞ্চ সরকারি ক্যান্ডিডেট সবসময় হারে। এই নারায়ণগঞ্জে স্বাধীনতার পর থেকে সরকার যাদের নমিনেটেড করছে তারা হারছে। আমি নির্বাচনে জিতবো ইনশাল্লাহ। সুতরাং আমার বিজয় সুনিশ্চিত জেনে কেউ যদি সহিংসতা করে তাহলে আমার মনে এটা ঠিক হবে না। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব এই ব্যাপারে যেন সজাগ থাকে তারা। তবে নির্বাচন ঘিরে বেশ কিছু অভিযোগ করেন তৈমুর আলম খন্দকার। সমাধানের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তিনি। একের পর এক এমপি মহোদয় এই সমাবেশ করে আচরণবিধি লঙ্ঘন করছে, আমাকে হুমকি দিচ্ছে, আমাদের কর্মীদের হুমকি দিচ্ছে এবং নির্বাচনের পরিবেশের জটিলতার সৃষ্টি করছে। নির্বাচন কমিশনকে আমরা অত্যন্ত আস্থার সাথে অনেকগুলি অভিযোগ করেছিলাম, কিন্তু সেই অভিযোগের কোনো প্রতিকার তো হয়ই নাই, বরং সেই অভিযোগের যে ঘটনার সেই পুনরাবৃত্তি সহ ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। জাহাঙ্গীর কবির নানক মহোদয় তার কিছু সঙ্গীকে নিয়ে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে আলাপ করেছেন, তার অফিসে দেখা করেছেন। যেহেতু তিনি নারায়ণগঞ্জে ভোটার না, সেহেতু তিনি প্রশাসনের উপরে দেখা করে তাকে কোনো প্রভাব বিস্তার করতে পারেন না। আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভিরও অভিযোগ, তাকে পরাজিত করতে চেষ্টা করা হচ্ছে। না, আমার মনে হয় কেন্দ্রের লোকজন প্রভাবিত কাউকে করছে না, এটা কথাটা সঠিক না। ওনারা হয়তো অন্য কোনো কারণে এখানে অবজারভেশনে আছে, অবজার্ভ করছে যাতে এখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, অথবা নিজ দলের মধ্যেই যে একটু প্রবলেম, এত বড় দল একটু প্রবলেম তো থাকতেই পারে। আমার মনে হয় তারা সেটাই অবজার্ভ করছে। ভোটারের মাঠে কিন্তু ওনারা যে কখনো মানে নেগেটিভ কোনো কিছু বলে নেই। আমার নির্বাচনী যেখানে সবচেয়ে বেশি জমজমাট সেই জায়গাগুলির মধ্যে হয়তো কেউ সহিংসতা করে ভোট কেন্দ্রে আসা বাধা দিতে পারে। আমি প্রশাসনের কাছে বরাবরই কিন্তু বলে আসছি যে ভোটের দিন যেন উৎসব মুখর পরিবেশে থাকে, আমার নারী ভোটাররা যেন আসতে পারে, আবার ইয়াং ভোটাররা যেন আসতে পারে, কারণ আমি জানি এই ভোটগুলি আমার। সহিংসতা ও বিশৃঙ্খল মুক্ত নির্বাচনই একমাত্র চাওয়া ভোটারদের। যাতে কোনো অসুবিধা না হয় বা কোনো বিশৃঙ্খলা না হয়, এটাই আমরা চাই। ইলেকশনের পরিবেশ সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হোক, সরকারের কাছ থেকে আমরা এটাই কামনা করি। সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আইন শৃঙ্খলা বাহিনীর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই দুশ্চিন্তা বাড়ছে মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থীর শিবিরে। স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের অনুসারীদের মাঝে ভর করেছে গ্রেফতার আতঙ্ক, আর সরকার দলীয় প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভির দুশ্চিন্তা ঘরের অনুসারীদের সমর্থন পাওয়া নিয়ে। তবে এখানকার ভোটারদের একটাই চাওয়া, নির্বাচন হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ। জিয়া খান, বাংলা ভিশন, নারায়ণগঞ্জ। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলবো তার সাথে।
মুহিব, কিছুক্ষণ আগে তৈমুর আলম খন্দকার সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি কি বলেছেন আর নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আপনি? রায়হান, তার আগে আমি একটু বলে রাখি যে 7:30টার সংবাদে আমি কিন্তু নৌকা মার্কার প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইবির বাসভবন থেকে সরাসরি সংযুক্ত হয়েছিলাম, জানিয়েছিলাম সেখানকার সবশেষ তথ্য। এই মুহূর্তে আমি আছি স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের বাসভবনে। কিছুক্ষণ আগে তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তিনি একই সঙ্গে বলেছেন যে প্রচারণা শেষ করে তিনি বাসায় ফিরেছেন সন্ধ্যা 7টার দিকে এবং তার কাছে বেশ কিছু তথ্য এসেছে। সেই তথ্যের ভিত্তিতে তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। তিনি অভিযোগ করেছেন যে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় যেসব ভোট কেন্দ্র রয়েছে, অর্থাৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেই ভোট কেন্দ্রগুলো রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর থেকে সিসি ক্যামেরা যেগুলি ছিল সেগুলি খুলে ফেলা হয়েছে এবং তিনি মনে করছেন যে এই সিসিটিভি খুলে ফেলার কারণ হচ্ছে হয়তো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য প্রস্তুতি নিচ্ছে কেউ, এবং এই বিষয়টি তারা নির্বাচন কমিশন সহ আইনশৃঙ্খলা বাহিনীকে বারবার জানানোর পরেও তিনি তেমন কোনো সাড়া পাননি। তিনি বারবার বলেছেন যে তাদেরকে আসলে বারবার এই সব অভিযোগ দিলেও তারা ন্যূনতম কোনো ধরনের কর্ণপাত করছেন না এবং কোনো ব্যবস্থাও নিচ্ছেন না। তিনি অভিযোগ করছেন যে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তিনি শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী এবং যাতে সিসিটিভিগুলো ওই ভোট কেন্দ্রে স্থাপন করার জন্য নির্বাচন কমিশন প্রত্যক্ষভাবে ব্যবস্থা গ্রহণ করে সেই দাবিও তিনি কিন্তু করেছেন। একই সঙ্গে তিনি বরাবরের মতো অভিযোগ করেছেন যে তার যে কর্মী সমর্থক রয়েছে, তার যে নেতাকর্মী রয়েছে এবং তার যে বিশেষ করে এজেন্ট রয়েছেন, তাদের বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর যেই তল্লাশি এবং ভয়ভীতি প্রদর্শন করছে সেটি অব্যাহত রেখেছে এবং সেটি নিয়েও তিনি কোনো প্রতিকার পাচ্ছেন না বিভিন্ন জায়গায় তিনি এগুলি অভিযোগ করে। একই সঙ্গে তিনি বলেছেন যে এর আগে যেই সব রাজনৈতিক মামলা ছিল, অর্থাৎ অজ্ঞাতনামা যেসব আসামি, সেই অজ্ঞাতনামা হিসাবে অনেককেই অ্যারেস্ট করে সেই মামলায় সম্পৃক্ত করা হচ্ছে এবং তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি মনে করছেন যে এই নির্বাচনকে প্রভাবিত করার এটি একটি অন্যতম হাতিয়ার এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন যাতে এই নির্বাচনটি সুষ্ঠু হয়। তিনি বলছেন যে এই নির্বাচনটি সুষ্ঠু হলে মানে বর্তমান সরকারের তেমন কোনো ক্ষতি হবে না, তবে যদি বিতর্কিত নির্বাচন হয় তাহলে হয়তো এটি সরকারের মাথায় এটি গিয়ে বর্তাবে, সেই কথাও তিনি বলেছেন। তো এই মুহূর্তে তার বাসভবনের নেতাকর্মী রয়েছে। আপনি জানেন যে আগামীকালকে কোনো প্রচারণা নেই, একদিন পরেই ভোট অনুষ্ঠিত হবে, অর্থাৎ 16 তারিখের ভোটে কে হচ্ছেন নারায়ণগঞ্জের পরবর্তী নগরপিতা সেই অপেক্ষায় রয়েছে কিন্তু এই এলাকার মানুষ। তবে নগরীর আইনশৃঙ্খলা বাহিনী মোটামুটি ভালো রয়েছে। বিশেষ করে আমরা বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করেছি, তাদের টহল লক্ষ্য করেছি। তো রায়হান, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচনের যেই নির্বাচন প্রচারণার সার্বিক শেষ মুহূর্তের আমার কাছে তথ্য। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। করোনায় দেশে গত একদিনের ব্যবধানে শনাক্ত 1000-এরও বেশি বেড়ে হয়েছে 4378 জন, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ। তবে কিছুটা কমেছে মৃত্যুর সংখ্যা। দৈনিক শনাক্তের হার 14.66। এদিন করোনায় মারা গেছেন 6 জন। বিশেষজ্ঞরা বলছেন, করোনার নতুন ধরন মোকাবেলায় টিকার পাশাপাশি কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি। ধারাবাহিকভাবে বাড়ছে করোনা সংক্রমণ, সাথে সাথে বাড়ছে মৃত্যুও। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 24 ঘন্টার ব্যবধানে 1000-এর বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। 29,871টি নমুনা পরীক্ষায় নতুন আরও 4,378 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে মোট আক্রান্ত 16,09,042 জন। সংক্রমণের পাশাপাশি মৃত্যুও কমছে না, করোনায় আরও 6 জন মারা গেছেন। এ নিয়ে করোনায় দেশে 28,129 জনের মৃত্যু হলো। বিশেষজ্ঞরা বলছেন, করোনা নতুন ধরন ওমিক্রনকে তেমন গুরুত্ব না দিয়ে সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মানছে না, ফলে পরিস্থিতি ভয়াবহের আশঙ্কা করছেন তারা। নিয়ম না মানার ব্যাপারে আমরা সম্ভবত খুব বেশি রকম সচেতন হই। এই নিয়মগুলো যদি আমরা কঠোরভাবে মেনে চলি, আমাদের ক্যাজুয়ালিটি খুবই কম হয়েছে আল্লাহ তাআলার অশেষ রহমতেরই। এবং এই নিয়মগুলো যদি আমরা কঠোরভাবে মেনে থাকি তাহলে ক্যাজুয়ালিটি আরো কম হতো বা আরো কম হবে বলে ভবিষ্যতে আমাদের দৃঢ় বিশ্বাস। তাই যে নিয়মগুলো বলা হয়েছে, এই সোপ ওয়াটারে হাইজিন মেনটেন করা, মাস্ক পরিধান করা, লোক সমাগম কমানো বা পাবলিক প্লেসগুলোতে যতটা না যাওয়া যায় এড়িয়ে চলা, এই নিয়মগুলো মানা হলে আমার মনে হয় যে অবশ্যই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলে বিশ্বাস করি। করোনা নতুন ধরন শিশুদের কিছুটা ঝুঁকিতে ফেলছে মনে করেন তিনি। এমনকি তো এখন যেহেতু শীতের সময়, অনেক বেবি আসছে, নিউমোনিয়া বেবি যারা আমাদের ইনডোরে অ্যাডমিটেড আছে,
আউটডোরে আসছে নিউমোনিয়ার যে সিক বেবিগুলো। সো অলমোস্ট সিমটম গুলো কিন্তু মিলেই যায় করোনার সঙ্গে। তাই কোনো বেবিকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। সেভাবেই আমরা ট্রিট করে যাচ্ছি। আমরা কিন্তু এখনো 12 থেকে 18, 12 র নিচে আমরা যাইনি। সরকারের নির্দেশনায় আমরা সেভাবেই কভার করার চেষ্টা করছি। নতুন 351 জন সহ মোট সুস্থ 15,52,306 জন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ওমিক্রনের সরকারি বিধিনিষেধের আগের বা পরের সময়ের মধ্যে তেমন পার্থক্য চোখে পড়ে না রাজধানীর মার্কেটগুলোতে। ক্রেতা বিক্রেতা কেউই খুব একটা গায়ে মাখছে না স্বাস্থ্যবিধি আর সরকার ঘোষিত বিধিনিষেধ। ফুটপাতগুলোতে ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো, তবে কেনাকাটায় তাদের যত মনোযোগ ততটাই অমনোযোগী সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে। করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলার কথা এমনিতেই সরকারের পক্ষ থেকে সবসময় বলা হচ্ছিল। অমিক্রনের দুশ্চিন্তা বাড়ায় গত বৃহস্পতিবার থেকে নতুন নির্দেশনার মধ্যে দেশ। তবে প্রভাব মার্কেটগুলোতে কতটুকু পড়েছে তা বলা মুশকিল। যে দোকানে ভিড় বেশি, মানুষের সমাগম বেশি, সেখানে যাওয়া হয় না, সেখান থেকে কোনো কিছু কেনা হয় না, কারণ সে কার সাথে জীবাণু আছে সেটা তো বলা যায় না। যদি এই মুহূর্তে বলেন আমি সতর্ক নেই, আপনি দেখতে পারেন আমি মাস্ক পরি নাই, এটা আপনি বলতে পারেন আমি সতর্ক নেই, বাট এটা আমার দরকার। আমি ট্রায়াল দিচ্ছিলাম যে কারণে মাস্কটা খুলে রাখা। স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করার আমাদের কমিটি থেকে নির্দেশনা আছে, মার্কেট থেকে নির্দেশনা আছে, কমিটি থেকে নির্দেশনা আছে। আমরা দোকানদাররা মানতেছি, কিন্তু কিছু কিছু কাস্টমার এগুলোকে আসলে হেয়ালিপনাভাবে দেখে আর কি। বিক্রেতাদের দাবি সরকারের নির্দেশনা অনুযায়ী চলছেন তারা, তবে নতুন নির্দেশনার পর কমেছে বিক্রি। করোনার পরে যে মার্কেট খোলা হয়েছে, ব্যবসা বাণিজ্য হয়েছে, একটু চাঙ্গা হয়েছিল। এখন আবার এই ওমিক্রনের কারণে আবার নানা রকম ইয়ের জন্য ব্যবসা বাণিজ্য এখন একটু দুর্বল যাইতেছে। একবার মার্কেট একবারে পুরো ফাঁকা হয়ে গেছে, আতঙ্কে আছে মানুষে সরকার ডিসিশন শুনে মানুষ আতঙ্কে আছে। মানুষ এখন কি করবো, মানুষ তো খেয়ে তো বাঁচতে হবে ভাই। শনিবার থেকে মার্কেটে কেউ যেন মাস্ক ছাড়া প্রবেশ করতে না পারেন, এমন উদ্যোগের কথা জানাচ্ছেন দোকান মালিক সমিতি। আমরা আগামীকাল শনিবার থেকে সারা বাংলাদেশে মার্কেট, বিপণী বিতান ও দোকানসমূহে মালিক, কর্মচারী এবং ক্রেতা সাধারণ কেউ যাতে মাস্ক বিন প্রবেশ করতে না পারে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি আমরা নতুন স্লোগানকে নিয়ে আমরা প্রচারে নামবো, সেটা হচ্ছে মাস্ক পরুন, টিকা নিন, এই মুহূর্তে করোনা ওমিক্রনকে রুখে দিন। এদিকে রাজধানী ফুটপাতগুলোতে এখন নানা পণ্যের সমারোহ, তবে বেশিরভাগই শীত বস্ত্রের। আর শীত বাড়া কমার উপর ভর করে কখনো কমছে কখনো বাড়ছে এসব পণ্য কিনতে মানুষের উপস্থিতিও। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে 22 জানুয়ারি পর্যন্ত বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ঘোষিত 32টি সমাবেশের তারিখ পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। যদিও দলটি মনে করে করোনা প্রতিরোধে নয়, সরকার বেশি আগ্রহী বিরোধী দল দমনের সুযোগ খোঁজায়। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উন্মুক্ত স্থানে সভা সমাবেশ নিষেধাজ্ঞা সহ 11 দফা নির্দেশনা জারি করে সরকার। এমন পরিস্থিতিতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে চলমান সভা সমাবেশের বিষয়ে সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করে বিএনপি। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিশেষজ্ঞ মহল যেখানে বলছে উন্মুক্ত স্থানের চেয়ে বদ্ধ স্থানে করোনা বেশি ছড়ায়, তখন সরকার 11 দফা নির্দেশনায় উন্মুক্ত স্থানে জনসমাগম নিষিদ্ধ করে ঘরোয়া কর্মসূচি চালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে। যেখানে ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠান করা যাবে, হাট বাজার, যানবাহন, শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে, দোকানপাট, শপিং মল খোলা রাখা যাবে, সারা দেশে মেলার আয়োজন করা যাবে এবং মুজিব বর্ষ পালনের কর্মসূচি দীর্ঘায়িত করা যাবে, সেখানে উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক অনুষ্ঠান নিষিদ্ধ করার কোনো যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে না। এই অযৌক্তিক সরকারি সিদ্ধান্ত অবশ্যই কোভিডের সংক্রমণ রোধের লক্ষ্যে নেওয়া হয়নি, বিরোধী দলসমূহের চলমান প্রতিবাদ প্রতিরোধ আন্দোলনকে বাধাগ্রস্ত ও দমন করার জন্যই করা হয়েছে। নজরুল ইসলাম খান অভিযোগ করেন, নির্দেশনা জারির আগ থেকেই দেশের বিভিন্ন জায়গায় কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে, নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। জনস্বার্থ এবং প্রাসঙ্গিক সব কিছু বিবেচনা করে আমাদের চলমান সভা সমাবেশের তারিখ পুনর্নির্ধারণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা বিএনপি এবং অঙ্গ দলসমূহের সকল কেন্দ্রীয়, মহানগর এবং জেলা নেতৃবৃন্দকে পুনর্নির্ধারিত তারিখে সভা সমাবেশ সফল করার জন্য
প্রস্তুতি অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। সংবাদ সম্মেলনে বলা হয়, অন্যায়ভাবে কারাবন্দী ও অসুস্থ বেগম খালেদা জিয়ার মুক্তি ও অবৈধ সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠায় আন্দোলন চলছে, চলবে। সেই সার্ভেতে 88% বলেছে এটা রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার জন্য করা হয়েছে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। খোদ যুক্তরাষ্ট্রে চরম মানবাধিকার লঙ্ঘন নিয়ে কাজ করতে হিউম্যান রাইটস ওয়াচের প্রতি আহ্বান তার। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে যে তদবির দরকার তাই করছে সরকার। সব দেশেই গণতন্ত্রের কিছু ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক শীর্ষ কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর এবার বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ তাদের বার্ষিক প্রতিবেদনে উদ্বেগ জানিয়েছে। তবে হিউম্যান রাইটস ওয়াচের এই বিবৃতিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিটা আমি দেখেছি এবং এই বিবৃতি যেভাবে দেওয়া হয়েছে এটি কোনোভাবেই বাস্তবসম্মত নয়, এক পেশে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমি হিউম্যান রাইটস ওয়াচকে অনুরোধ জানাবো, 2-3 দিন আগে যে জাতিসংঘের হিউম্যান রাইটস বিশেষজ্ঞরা, ইন্ডিপেন্ডেন্ট বিশেষজ্ঞরা যে বিবৃতি দিয়েছে গুয়ান্তানামা বে কারাগার বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি যে আহ্বান জানিয়েছে সেদিকে একটু নজর দেওয়ার জন্য, এবং তারা যেই দেশে বসে সংগঠনটি পরিচালনা করছে সেই দেশে যে চরম মানবাধিকার লঙ্ঘন হয় সেটির উন্নতিকল্পে তারা আরও বেশি কাজ করতে পারে এবং তাদের সংগঠনের জন্য এটিই মঙ্গল হবে বিভিন্ন দেশে কিছু ব্যক্তিবিশেষের তথ্যপাত্র নিয়ে বা বেশি কিছু ব্যক্তিবিশেষের স্বার্থ সংরক্ষণ কিংবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিবৃতি যদি তারা দেয়, এতে তাদের সংগঠনেই প্রশ্নবিদ্ধ হয়। এদিকে সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবারও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে সব ধরনের প্রাতিষ্ঠানিক চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। আমেরিকার একটি প্র্যাকটিস করে এবং এটা বোধ হয় প্রায় 2013-14 সালে করেছিল। হ্যাঁ, তো ওরা কাজ করে এবং প্রত্যেক দেশে এটা নিয়ম, ইট ইজ এ পার্ট। আমাদের দেশে আমরা তদবির বলি, হ্যাঁ, আর ওই দেশে বলে ইনস্টিটিউশন, ওরা তদবির করে। এই তদবির, যেখানে তদবির দরকার সেখানে তদবির আমরা চালাবো। দেশেও তো কাজ করতে গেলে অনেক সময় তদবির লাগে। সো উইল সি হাউ উই ক্যান ওয়ার্ক আউট উইথিন দ্য লিগাল সিস্টেম। তা আমার মনে হয় তার সবাই এটা বুঝবে এবং তখন অবস্থার পরিবর্তন হবে। আমরা একটি গণতান্ত্রিক দেশ, তার সৃষ্টি এখানে। আমেরিকাও গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রে অনেক ধাক্কা আসে, সব গণতন্ত্রতেই অপরিপূর্ণতা আছে, দেয়ার আর গ্যাপস। আমরা ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আমরা দিনে দিনে পরিপক্কতা অর্জন করেছি। আমেরিকা পরিপক্কতা অর্জন করার মধ্যেও ধাক্কা খায়। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের কারো সাথে লেনদেন না করতে পরামর্শ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। জানান, এখনও কর্মী পাঠানোর পদ্ধতি ঠিক হয়নি, চেষ্টা চলছে এবার 1.5 লাখের নিচে খরচ রাখার। মন্ত্রী আবারও বলেন, নিয়োগদাতা চাইলে বাংলাদেশের সকল রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। 19 ডিসেম্বর সমঝোতা স্মারক সইয়ের পর থেকেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নানা আলোচনা, গুজবও বাদ নেই। এরই মধ্যে দেশটির সংবাদ মাধ্যমে খবর আসে, বাংলাদেশের 25টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আরও 250টি প্রতিষ্ঠান কর্মী পাঠাতে পারবে মালয়েশিয়ায়। সই হওয়া সমঝোতা স্মারকেও উল্লেখ ছিল, বাংলাদেশের বৈধ সকল রিক্রুটিং এজেন্সির মধ্য থেকে কাদের মাধ্যমে কর্মী নেওয়া হবে তা ঠিক করবে মালয়েশিয়ার নিয়োগদাতারা। এমন বাস্তবতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, 25 আর 250-এর তথ্য সঠিক হলে কিভাবে কর্মী পাঠাবে বাংলাদেশের অন্য এজেন্সিগুলো? এমওইউতে কিন্তু ওই আপনি যে বলছেন 20, 25, 50 এরকম কিন্তু কোনো বিষয় নাই। আমাদের সকল রিক্রুটিং এজেন্সি কিভাবে ব্যবসা করতে পারবে স্যার? ওদের যদি ওখানে এমপ্লয়ারদের সাথে সম্পর্ক থাকে আর ওই এমপ্লয়ার যদি ওদেরকে কাজ দিতে চায় তাহলে ওদের ব্যবসা হবে। ওরা কিন্তু ডাইরেক্টলিও নিতে পারে আর ওরা থ্রু মালয়েশিয়ান রিক্রুটিং এজেন্সি থ্রু দিয়েও নিতে পারে। আমি তো মালয়েশিয়ানকে বলতে পারবো না যে তুমি আমার এই রিক্রুটিং এজেন্সির সাথে
তাহলে তো আমি ওই হিসাবে রাখতাম কি এই 25 আর 50 আর 250 এটা আমি দেব। আর আমি এমন কিছু করতে চাইবো না কি দ্যাট এন্ড রেজাল্টে গিয়ে আমার শ্রম বাজার যে বন্ধ হয়ে যায়। 3 বছরের বেশি সময় বন্ধ থাকায় মালয়েশিয়ায় যাওয়ার অপেক্ষায় হাজার হাজার কর্মী। আর শ্রমবাজার খুলছে এমন খবরে এরই মধ্যে পাসপোর্ট ও টাকা সংগ্রহ শুরু করেছে অনেকেই। তাই কর্মীদের প্রতি সতর্কতা মন্ত্রীর। যদি আমাদের নির্ধারিত অভিবাসন ব্যয় এর উপরে যদি কেউ যায় আর আমরা যদি খবর পাই, তাহলে আমার হাতে যে আইনি ক্ষমতা আছে ওটা আমি প্রয়োগ করব। অন্যায় যদি অতীতে হয়ে থাকে আমি তো ওটাকে কন্টিনিউ করতে রাজি না। তো আমি কিন্তু 1,60,000-এর ফিগার দেখতেছি না, আমি 1,60,000-এর অনেক নিচে দেখতেছি। এই উদ্দেশ্য নিয়ে আমি এখানে বসে আছি। তাই আমি অনুরোধ করব সবাইকে, এখনো কিন্তু কোনো টাকা দেওয়ার সময় আসে নাই। জানুয়ারির মধ্যে তুমি রেডি হলেও যেতে পারবে না, বিকজ ওরা করোনা দিয়ে এমন টাইট করে বন্ধ করে রাখছে, ঢোকার কোনো পথ নাই। কম খরচে বিদেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের কঠোরতার পাশাপাশি কর্মীদের সচেতনতা বেশি ভূমিকা রাখবে বলে মনে করেন ইমরান আহমদ। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। নিখোঁজের 3 দিন পর গাজীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক সাইদা গফফারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে গাজীপুরের কাশিমপুর থানার পাইনশাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন প্রকল্প এলাকায় ওই অধ্যাপকের বাসার কিছুটা দূরের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মোহাম্মদ আনোয়ার নামে এক নির্মাণ শ্রমিককে আটক করা হয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়। সাইদা গফফারের বাড়ি নির্মাণে যুক্ত ছিলেন আনোয়ার। কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা জানান, 11 জানুয়ারি অধ্যাপকের বাসায় লুটপাট করে তাকে গলা টিপে হত্যা করে আনোয়ার ও তার সঙ্গীরা। পরে লাশ জঙ্গলে ফেলে দেয় তারা। লুট করা হয় 70 থেকে 80 হাজার টাকা। আনোয়ারকে গাইবান্ধা থেকে আটক করা হয়। হত্যাকাণ্ডে জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ময়মনসিংহে ট্রাক চাপায় মোটরসাইকেলের 3 আরোহী নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যে 6টায় নগরীর শম্ভুগঞ্জ চায়না মোড়ে এই দুর্ঘটনা হয়। নিহতরা হলেন বাবু, ইয়াসিন ও রিপন। পুলিশ জানায়, শম্ভুগঞ্জ চায়না মোড়ে ময়মনসিংহগামী একটি ড্রাম ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 2 আরোহী নিহত হয়। দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেলটি। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জব্দ করা হয়েছে ট্রাকটি। রাজধানীর বাজারে চালের দাম আরেক দফা বেড়েছে। সরকারি ঘোষণার আগেই আবারও বাড়ল ভোজ্য তেলের দর, তবে কিছুটা কমেছে মুরগির দাম। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। বাজারে নতুন চাল ওঠার পরও চালের দামের পাগলা ঘোড়ার লাগাম টানা যাচ্ছে না। মিনিকেট, নাজিরশাইল কিংবা BR-28 সব চালের দামই বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত। বিক্রেতাদের অজুহাত, ভারত থেকে আমদানি বন্ধ। তাদের অভিযোগের তীর আড়তদারদের দিকে। এক সপ্তাহের ভিতরে চালের দাম বস্তা প্রতি 200 টাকা করে বাড়ছে। 200 টাকা বাড়ছে। নাজির মিনিকেট চাল ছিল 57-58 টাকা, এখন 62 টাকা 61 টাকা মিনিকেট হয়েছে। সপ্তাহে সপ্তাহে যদি চাউল এরকম বেড়ে তাহলে তো আমাদের অনেক সমস্যা হয়, কিনতে খাইতে টাইতে অনেক সমস্যা। ভোজ্য তেলের দাম আরেক দফা বাড়তে পারে এমন গুজবে দর বেড়ে গেছে আগে ভাগেই। সপ্তাহের ব্যবধানে 5 লিটার বোতল 700 টাকা থেকে বেড়ে 730 টাকা। মসুর ডালের দামেও ক্রেতাদের অস্বস্তি। তেলের দাম বাড়তে আছে, ডালের দাম বাড়ছে, গুঁড়া দুধের দাম বাড়ছে। এখন তো ওই যে ডাল 1 কেজি 15 টাকা করে বাইরে গেছে। এখন তো কাস্টমার আইলে কয় ভাই দামাদামি শুরু করে, লাভ করুন যায় না। বড় বড় যারা স্টক করতে আছে 1000 টন, এরা তো টাকার বস্তা, এরা তো আর এইদিকে খেয়াল করে না। আমাদের তো ফিক্সড ইনকাম, কিন্তু আপনার বাজার দেখা গেছে প্রতিনিয়ত বাড়তেছে, একটার পর একটা বাড়তেছে। আজ কিনতেছে একদম, কালকে আরেকদম হচ্ছে। দাম অত্যন্ত থাকার কারণে যা মানে ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে থাকার কারণে মানুষ বেশিরভাগই ফেরত যাচ্ছে। শীতের কয়েক ধরনের সবজির দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে, তবে নতুন করে বেড়েছে অনেক সবজির দামই। গত সপ্তাহে টমেটো বেচি 50 টাকা 40 টাকা, এই সপ্তাহে বেচতেছি 30 টাকা 40 টাকা। তারপরে বেগুনের দাম অনেক একটু বাড়তি, বেগুন এখন 60 টাকা কেজি, বেগুনের দাম একটু বাড়ছে, এই সপ্তাহে বেগুন কমে দিয়েছে। লাউয়ের দাম বেশি, লাউ 70 টাকা 80 টাকা পিস। তারপরে ফুলকপির দাম একটু বাড়ছে, ফুলকপির এখন 50 টাকা 40 টাকা পিস। বাজারের দামটা যেগুলো একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, কারণ শীতকালের সিজনে তো আপনার ফলের দাম বা সবজির দাম অনেক কম থাকার কথা, ওই অনুযায়ী একটু বেশি মনে হচ্ছে। যদিও কিছুটা স্বস্তি এসেছে ব্রয়লার ও সোনালী মুরগির দামে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে 10 থেকে 15 টাকা। বিক্রি হচ্ছে কেজি প্রতি 170 টাকায়। মাছের বাজারে সরবরাহ প্রচুর, তবে
নতুন করে দাম বাড়েনি। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরের কালীগঞ্জের বিনিরাইল গ্রামে হয়ে গেল দিনব্যাপী মাছের মেলা। প্রতি বছর হাজারো মানুষের মিলন মেলায় পরিণত হয় প্রায় ২৫০ বছরের পুরনো এই মেলা। মেলায় স্থানীয় জামাই এবং শ্বশুরদের মধ্যে বড় মাছ কেনার প্রতিযোগিতা চলে বলে এটা জামাই মেলা নামেই বেশি পরিচিত। বিস্তীর্ণ এলাকা জুড়ে নানা প্রজাতির মাছের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। চলছে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা। গাজীপুরের কালীগঞ্জের জাঙ্গালিয়া, মুক্তারপুর ও জামালপুর ইউনিয়নের ত্রিমোহনার বিনিরাইল গ্রামের ঐতিহ্যবাহী এ মেলায় বসেছে হাজারেরও বেশি স্টল। মাছ দেখার উৎসাহ থেকেই, আগ্রহ থেকে আমাদের আসা। আমরা সপরিবারে আসছি, দুই বন্ধু মিলে। আমাদের কৃষ্টি, আমাদের ঐতিহ্যের সাথে বাচ্চাকে একটু পরিচয় করাই দিই, তাই জন্য এই মেলাতে আমার আসা। খুবই ভালো লাগছে, প্রথমবার এসেছি। আমরা ফেসবুকে দেখেছি অনেক সুন্দর মেলা হয়, তাই আসলাম। বিক্রির জন্য তোলা হয় দেশি রুই, কাতল, বোয়াল, আইড়, বাঘাইড়, চিতল, কালাবাউস ও রিটা মাছ। বড় মাছ বাজারে তোলার প্রতিযোগিতা করেন ব্যবসায়ীরা, আর জামাই শ্বশুরদের মধ্যে অঘোষিত প্রতিযোগিতা চলে তা কেনার। জামাই মেলায় আসছি ভাই, বড় মাছ না কিনলে তো চলে না। শ্বশুর বাড়িতে আসছি, বন্ধু বান্ধব নিয়ে আসছি, আত্মীয় স্বজন আছে, ছোট মাছ নিলে তো হবে না, তাই বড় মাছটাই নিলাম। আমি মেলার সবচেয়ে বড় মাছ নিয়েছি শাপলা মাছ। এক একটা ওজন 150 কেজি থেকে 140 কেজি। টুনা মাছ 50,000 টাকা হলে বিক্রি করব। কাতলা মাছ 20,000 টাকা হলে বিক্রি করব। কাতল মাছ 850 টাকা কেজি, ভোলা মাছ 1500 টাকা কেজি, বোয়াল 1200 টাকা কেজি, কোরাল 600 টাকা কেজি। করোনা পরিস্থিতিতে এবার মেলার আয়োজন করা হয় সীমিত আকারে। এই মেলাটা পূর্বপুরুষের থেকে চলে আসছে, ওই ধারাবাহিকতা আমরা করতেছি। আসলে আমাদের এটা মাছের মেলা, জামাই মেলা, জামাইদের প্রতিযোগিতায় মাছ বেচা কেনা হয়। তো এই বছর একটু শিথিল করা হচ্ছে, প্রশাসনিক চাপ। প্রতি বছর 14 জানুয়ারি বসে 250 বছরের পুরনো ঐতিহ্যবাহী এ মেলা। মাছের সাথে হস্ত ও কুটির শিল্পের নানা পণ্য ওঠে মেলায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। উপমহাদেশের প্রথম বাঙালি মুসলিম প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের 111তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম। আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি এম ফারুক, সাবেক তথ্য সচিব ও সৈয়দ মাহবুব মোর্শেদের ছেলে সৈয়দ মারগুম মোর্শেদ, বীর মুক্তিযোদ্ধা বিচারপতি আবু তারিক, প্রফেসর ডক্টর হীরা সোভান, অধ্যক্ষ গোলাম ফারুক ও অধ্যক্ষ কামরুল ইসলাম। প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় কচিকাচার মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি এম ফারুক। প্রাণের মেলার প্রতিষ্ঠাতা বেল্লাল হাওলাদারের সমন্বয়ে ও মোহাম্মদ আলমগীর জুয়েলের সভাপতিত্বে সাহিত্য আসরে আরও উপস্থিত ছিলেন শামীম রুমি রিটন, ডক্টর SM ইলিয়াস, আমিনুল ইসলাম সহ আরও অনেকে। রাজধানীর ধানমন্ডি 8 নম্বরে রিটেল চেইন শপ স্বপ্নের 202তম শাখা উদ্বোধন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন এসিআই লিমিটেডের ফিনান্স অ্যান্ড প্ল্যানিং বিভাগের নির্বাহী পরিচালক প্রদীপ কর চৌধুরী, হেড অব রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড অডিট অমিতাভ সাহা, স্বপ্নের অপারেশনস ডিরেক্টর আবু নাসের সহ শীর্ষ কর্মকর্তারা। স্বপ্নের এই নতুন শাখায় মাসব্যাপী আকর্ষণীয় অফার ও হোম ডেলিভারি সেবা পাবেন গ্রাহকরা। হায়ার বাংলাদেশ লিমিটেড এবং বাটারফ্লাই গ্রুপের দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ চুক্তি হয়। দেশব্যাপী বাটারফ্লাইয়ের 240টির বেশি শোরুম থেকে হায়ার পণ্য ক্রয় ও বিক্রয়োত্তর সেবা পাবেন ক্রেতারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশের ডিএমডি ওয়াং সিয়াং জিং এবং CFO আলবার্ট, বাটারফ্লাই গ্রুপের চেয়ারম্যান মাসুমা রশিদ, CEO অ্যান্ড ডিএমডি মুস্তাফিজুর রহমান সাজিদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবছর স্টার প্লাস কমিউনিকেশনস নিউজ প্রেজেন্টার অ্যাওয়ার্ড পেলেন বাংলা ভিশনের মিশু হাসান সহ আরও 9 প্রেজেন্টার। রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। বিশেষ অতিথি ছিলেন এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সবশেষে ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবের খবর। ঘুড়ি ওড়ানো, আতশবাজি আর জাঁকজমকপূর্ণ আলোকসজ্জার ঝলকানির মধ্য দিয়ে পুরনো ঢাকায় অনুষ্ঠিত হলো সাকরাইন উৎসব। সেই সঙ্গে চলে পিঠা খাওয়া, নাচ গান সহ নানা আয়োজন।
মহামারী করোনাকে ছাপিয়ে পুরনো ঢাকার প্রতিটি ছাদ হয়ে ওঠে উৎসবের কেন্দ্র। বাংলা পৌষ মাসের শেষ ও মাঘ মাসে শুরু পৌষ সংক্রান্তি। পুরান ঢাকাবাসীর ঐতিহাসিক সাকরাইন বা ঘুড়ি উৎসবের দিন। প্রতিটি ঘরে ঘরে উৎসবের আমেজ। সাকরাইন উপলক্ষে শুক্রবার সকাল থেকেই পুরান ঢাকায় শুরু হয় ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা। লক্ষ্মীবাজার, তাঁতিবাজার, সূত্রাপুর সহ আশেপাশের প্রতিটি বাসার ছাদে চলে ঘুড়ি উৎসব। বাহারি রঙের ঘুড়ি উড়ানোতে মেতে উঠে শিশু, তরুণ, যুবকরা। এটা হচ্ছে 400 বছর ঐতিহ্য, বংশক্রমে এই ঐতিহ্যটা আমরা ধরে চলেছি। ফিলিংসটা বছর একবার আসে তো এই কারণে আর কি ভালোই লাগে। এই আমরা ছোটকাল থেকে দেখে আস্তে আস্তে এটা একটা কালচারের মধ্যে পড়ে গেছে। ঘুড়ি উৎসব হচ্ছে প্রাণের উৎসব আমাদের। ঈদ যেমন একটা পুরো আমরা জাতি সবাই মিলে উদযাপন করি, পুরান ঢাকার আমরা সবাই এই ঘুড়ি উৎসবটাকে উদযাপন করি একসাথে। সেই সঙ্গে চলে শীতের পিঠা পাবন উৎসব। পুরান ঢাকাবাসীর এই উৎসবে যোগ দেন নতুন ঢাকার মানুষও। অনেক রকম পিঠার আয়োজন করা থাকে, এখানে কারো কোনো ভেদাভেদ নেই, ছোট বড় সবাই মিলেই আমরা পিঠা উৎসব করি। সংক্রান্ত কি জিনিস এটা আমরা ভুলে গিয়েছিলাম। আমরা খুবই এক্সাইটেড। অ্যাকচুয়ালি আমাদের অনেক আগে থেকেই প্ল্যান ছিল, বছরের একটা দিন আমাদের অপেক্ষায় থাকি যে কবে এই দিনটা আসবে। লক্ষ্মীবাজার ওয়ারি সাইডেই এই সাকরাইনটা হয় আর কি ভালো মতো, তো দেখা যাচ্ছে এই জন্য ওইদিকে আসা আর কি। সন্ধ্যা নামতে শুরু হয় আতশবাজি ফুটানো। ঘুড়ি উৎসব ছাপিয়ে আতশবাজির বর্ণিল আলোর ঝলকানিতে কেঁপে উঠে পুরান ঢাকার আকাশ। এবার করোনায় ফানুস উড়ানো বন্ধ থাকলেও ডিজে গানের আয়োজন ছিল অনেক ছাদে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব, বিআরবিকে বলছি শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মধ্যরাতেই শেষ হচ্ছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনী প্রচারণা। কমিশনের ওপর আস্থা রাখতে চান তৈমুর। বিশৃঙ্খলা করে নৌকার বিজয় ঠেকানোর চেষ্টা চলছে বললেন আইভি। দেশে করোনায় আরও 6 জনের মৃত্যু, শনাক্ত ছাড়ালো 4000। পরিস্থিতি ভয়াবহের শঙ্কা, মার্কেটে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। করোনা প্রতিরোধ নয়, সরকার বেশি আগ্রহী বিরোধী দল দমনে। বিএনপি নেতাদের অভিযোগ, পুনর্নির্ধারণ হচ্ছে সমাবেশের তারিখ। দেশের মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটসের বিবৃতি একপেশে, মন্তব্য তথ্যমন্ত্রীর। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে তদবির অব্যাহত, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।